প্রোডাকশনকে আমরা সিম্বলিক্যালি এভাবে এক্সপ্রেস করতে পারি যে কিউ ইজ ইকুয়াল ইউটিলিটিটা একটু বলিয়েন। KL, এখানে কিউটা হচ্ছে আউটপুট এবং কেটা হচ্ছে ক্যাপিটাল এবং এলটা হচ্ছে লেবার। আমরা জানি যে প্রোডাকশনে অনেক ধরনের ইনপুট ইউজ হয়, কিন্তু আমরা আমাদের এক্সপ্লানেশনটাকে সহজভাবে ব্যাখ্যা করার জন্য এখানে আমরা দুইটা ইনপুট কনসিডার করছি, ক্যাপিটাল এবং লেবার। এবং ইনপুটগুলোর মধ্যে আমরা দুই ধরনের ডেফিনিশন বলেছি, যে কিছু হচ্ছে ফিক্সড ইনপুট, কিছু হচ্ছে ভেরিয়েবল ইনপুট। কথাটার বাংলা আমরা বুঝি যে ফিক্সড, এই জিনিসগুলোকে সহজে চেঞ্জ করা যায় না। আর ভেরিয়েবলটা হচ্ছে কি, পরিবর্তনশীল। তো আমাদের ফিক্সড ইনপুটের মধ্যে আমরা বলেছিলাম যে বিল্ডিং মেশিনারি যে জিনিসগুলো, সেগুলো যেটা এস্টাবলিশমেন্ট গুলো, সেগুলো হচ্ছে আমাদের ফিক্সড। এবং ভেরিয়েবল ইনপুটের মধ্যে হচ্ছে লেবার, তারপর হচ্ছে সিড, ফার্টিলাইজার, যেগুলো আমরা সহজে চেঞ্জ করতে পারি বা প্রোডাকশন বৃদ্ধি করার জন্য যেগুলোকে কমাতে বাড়াতে পারি, সেগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল ইনপুট। এবং ওই ইনপুটের উপর ভিত্তি করে আমরা প্রোডাকশন প্রসেস যে টাইম পিরিয়ডটাকে দুইটা ভাগে আমরা এক্সপ্লেন করেছিলাম, সেটা হচ্ছে যে শর্ট রান এবং লং রান। শর্ট রানটা কি ছিল, যে শর্ট রান ইজ এ পিরিয়ড অফ টাইম যেখানে আমরা শুধুমাত্র আমাদের ভেরিয়েবল ইনপুট গুলাকে চেঞ্জ করে আমাদের প্রোডাকশনটাকে চেঞ্জ করতে পারি। অন দ্য আদার হ্যান্ড লং রান হচ্ছে সময়, যে সময়ের মধ্যে আমরা সব ভেরিয়েবলকে চেঞ্জ করতে পারি এটা, এবং সেখানে সব ভেরিয়েবল হচ্ছে কি, সব ভেরিয়েবলই মানে সব ইনপুটই ভেরিয়েবল, অর্থাৎ ভেরি করতে পারে, কোনো ফিক্সড ইনপুট নাই, অর্থাৎ সবকিছু আমরা চেঞ্জ করতে পারি। তো এটা ছিল আমাদের গত ক্লাসের ওভারভিউ, এবং আমরা কিছু কনসেপ্ট পড়েছিলাম যেটা আবারও আজকের ক্লাসে কাজে লাগবে। আমরা গত ক্লাসে খুব একটা পড়ি নাই, যেহেতু সবাই ক্লাসে ছিল না, ওইটুকুই ছিল আর কি ওভারভিউ যেটা আমরা করলাম। যে কনসেপ্ট গুলা কি, প্রোডাক্টের কনসেপ্ট, সেটা হচ্ছে টোটাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট। তো টোটাল প্রোডাক্টটা কি? টোটাল প্রোডাক্টটা হচ্ছে যে টোটাল প্রোডাক্ট অফ এ ফ্যাক্টর ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল আউটপুট প্রডিউসড বাই এ গিভেন অ্যামাউন্ট অফ দ্য ফ্যাক্টর ফ্যাক্টরস হেল্ড কনস্ট্যান্ট। অর্থাৎ এখানে এক ফ্যাক্টরে যদি টোটাল প্রোডাক্ট আমরা মেজার করতে চাই, তাহলে ওই ফ্যাক্টরের দ্বারা আমাদের ফার্মে যে টোটাল প্রোডাকশনটা হলো সেটা হচ্ছে টোটাল প্রোডাক্ট। বা আমরা গত ক্লাসে বলেছি যে ফার্মের যে টোটাল উৎপাদন, সেটাকে আমরা টোটাল প্রোডাকশন বা টোটাল প্রোডাক্টটা বলতে পারি। যদি আমরা ফ্যাক্টর ইনক্রিজ করি, অর্থাৎ আমাদের ভেরিয়েবল আমাদের ইনপুট গুলাকে বাড়াই, তাহলে হয়তো আমাদের প্রোডাকশনটা বাড়বে বা কোনো কোনো ক্ষেত্রে কমতেও পারে। কারণ হচ্ছে যদি আমরা লটার ক্ষেত্রে দেখবো যে আমরা যদি ফার্টিলাইজার ইউজ করতেই থাকি একটা সময় দেখা যাবে যে প্রোডাকশন আর বাড়বে না, তখন কমে আসবে। এখন আমরা দেখি যে অ্যাভারেজ প্রোডাক্টটা কি। অ্যাভারেজ প্রোডাক্ট যে টোটাল প্রোডাক্ট divided by number of units of a factor employed, অর্থাৎ আমাদের যে টোটাল প্রোডাক্টটাকে আমি যে ইনপুট ইউজ করলাম, ফ্যাক্টর ইউজ করলাম, ওই ফ্যাক্টর দিয়ে যদি আমি ভাগ দেই যে কত ইউনিট ফ্যাক্টর ইউজ করলাম, তাহলে ওই ফ্যাক্টরের এভারেজ প্রোডাক্টটা চলে আসবে। আমরা এক্সাম্পল স্বরূপ বলছি যে এখানে কিউটা হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট, এলটা হচ্ছে আমাদের লেবার। তো আমি যদি আমার টোটাল আউটপুট যদি 170 হয় এবং 170 কুইন্টাল, আমরা গত ক্লাসে বলেছিলাম যে হুইট ফার্মার একজন প্রডিউস করলো, তার 2 জন লেবার যদি 170 প্রডিউস করতে পারে, তাহলে এভারেজ প্রোডাক্ট হচ্ছে জাস্ট 170 ডিভাইডেড বাই 2। একইভাবে 3 জন লেবার যদি 270 প্রডিউস করে, তাহলে এটাকে আমি 3 দিয়ে ভাগ দিব, তাহলে এভারেজ প্রোডাক্ট হবে 90। এবং আমাদের মার্জিনাল প্রোডাক্ট কি ছিল, যে মার্জিনাল প্রোডাক্ট অফ এ ফ্যাক্টর ইজ দ্য এডিশন টু দ্য টোটাল প্রোডাকশন, অর্থাৎ আমাদের যে টোটাল যে উৎপাদন সেটা থেকে কতটুকু অ্যাড হচ্ছে বাই দ্য এমপ্লয়মেন্ট অফ এন এক্সট্রা ইউনিট অফ এ ফ্যাক্টর। আমি যদি অতিরিক্ত 1 ইউনিট লেবার ইউজ করি, আমি এক্সাম্পল স্বরূপ বলতেছি, যে কোনো ইনপুটের ক্ষেত্রে আমরা মার্জিনাল প্রোডাক্ট বের করতে পারি, তাহলে ওই ফ্যাক্টরটা ইউজ করার ফলে আমার টোটাল প্রোডাকশনে কতটুকু চেঞ্জ আসলো, ওই চেঞ্জটা হচ্ছে আমার ওই ফ্যাক্টরের মার্জিনাল প্রোডাক্ট। এখানে এক্সাম্পল আমরা বলেছিলাম যে 2 জন ওয়ার্কার যেহেতু প্রডিউস করে 170 কুইন্টালস, তাহলে 3 জন ওয়ার্কার হচ্ছে 270 কুইন্টালস বলা হচ্ছে এখানে। তাহলে 3 নাম্বার ওয়ার্কার প্রডিউস করছে 100 ইউনিটস, 100 কুইন্টালস বা ইউনিট যদি আমি বলি 100 কুইন্টালস অফ হুইট টু দ্য টোটাল প্রোডাকশন। তাহলে ওই যে 100 কুইন্টালস হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাক্ট, অর্থাৎ অতিরিক্ত আমাদের 3 নাম্বার ওয়ার্কার যখন অ্যাড হলো ফার্মে, সে প্রডিউস করছে 100 কুইন্টাল, যার কারণে টোটাল প্রোডাকশন 170 থেকে বেড়ে
270 হলো। তাহলে এই যে অতিরিক্ত ইনপুট ইউজ করার ফলে অতিরিক্ত যে আউটপুটটা পাচ্ছি আমরা, যে আউটপুট পাওয়ার ফলে আমাদের যে টোটাল প্রোডাকশনের যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাক্ট। আমরা ডেফিনিশনটা আবার যদি দেখি, যে মার্জিনাল প্রোডাক্ট অফ এ ফ্যাক্টর ইজ দ্য এডিশন টু দ্য টোটাল প্রোডাকশন বাই দ্য এমপ্লয়মেন্ট অফ এন এক্সট্রা ইউনিট অফ এ ফ্যাক্টর। অর্থাৎ আমার টোটাল প্রোডাকশনে কতটুকু অ্যাড হচ্ছে অতিরিক্ত এক ইউনিট অফ ফ্যাক্টর ইউজ করার জন্য, এটা হচ্ছে আমার মার্জিনাল প্রোডাক্ট। এখন আমরা সরাসরি লতে চলে যাব, যে লটা কি ছিল আমাদের। ম্যাম এখানে কোশ্চেনটা কিভাবে আসতে পারে, এগুলো কি সংজ্ঞা চাইতে পারে? আমরা আগে শেষ করি ক্লাসটা, পরে কোশ্চেনে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ক্লাসটা শেষ করি। ল অফ, আমরা যেটা পড়বো আজকে এই চ্যাপ্টারের মেইন টপিক যেটা, যে ল অফ ডিমিনিশিং রিটার্ন। এটা বোঝার জন্যই আমাদের কিন্তু আগের জিনিসগুলো পড়তে হচ্ছে, কনসেপ্টগুলো, শর্ট রান, লং রান, তারপরে যে একটু প্রোডাক্ট কনসেপ্ট। ল অফ ডিমিনিশিং রিটার্ন যেটা, সেটাকে ল অফ ভেরিয়েবল প্রপোর্শনও বলা হয়। দুইটা নামে এই পরীক্ষায় যদি থাকে, যে ল এক্সপ্লেইন ল অফ ভেরিয়েবল প্রপোর্শন, একই জিনিস, ল অফ ডিমিনিশিং রিটার্ন, দুইটা নামে এক্সপ্লেইন করা। এখানে দেখো, ল অফ ভেরিয়েবল প্রপোর্শন ইজ দ্য নিউ নেম ফর দ্য ফেমাস ল অফ ডিমিনিশিং রিটার্নস। এখানে ল আমরা বুঝি তো, যে ডিমিনিশিং রিটার্ন, ডিমিনিশ মানে আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা হ্রাস করছে। রিটার্ন মানে আমরা বুঝছি যে এখানে আউটপুট, যেটা আমাদের প্রোডাকশন থেকে যে রিটার্নটা পাচ্ছি সেটা। This law has played a vital role in the history of economic thought and occupies an equally important place in modern economic theory. এবং এটা অনেক আগেও যদি এই লটা এস্টাবলিশড হয়েছে, এবং সেটা এখনো বর্তমান যুগেও সেটা একইভাবে ইম্পর্টেন্ট, এমন না যে এই লটা আউটডেটেড হয়ে গেছে। লটা এক্সপ্লেন করি। দেখো এখানে প্রথমে লটাকে আমরা দেখি যে লটা কি। একজন ইকোনমিস্ট, বিভিন্ন ইকোনমিস্ট লটাকে বিভিন্নভাবে স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু ওটার মিনিংটা কি। প্রথমটা দেখো, যে জোসেফ স্টিগলার নামে একজন ইকোনমিস্ট বলেছেন যে as equal increments of one input are added, the inputs of other productive services being held constant beyond a certain point, the resulting increments of product will decrease, that is the marginal product will diminish. এখানে আরেকটা দেখো, ল an increase in some, একই লকে বিভিন্নভাবে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। An increase in some inputs relative to other fixed inputs will in a given state of technology cause output to increase, but after a point the extra output resulting from the same addition of extra inputs will become less. আমরা যদি এটা মিনিংটা এক্সপ্লেন করি, ওটা দাঁড়ায় যে আমরা যদি একই ইনপুট বারবার বাড়াতে থাকি, অন্যান্য ইনপুটকে ফিক্সড রেখে, আমাদের অ্যাজাম্পশন হচ্ছে যে অন্যান্য ইনপুট কি ফিক্সড, আমি একটা ইনপুট বাড়িয়ে দেখতে চাই যে আমার প্রোডাকশনটা কতটুকু বাড়ছে। হয়তো একটা স্টেজ পর্যন্ত এটা বাড়বে, কিন্তু আফটার এ সার্টেন পয়েন্ট, বিয়ন্ড এ সার্টেন পয়েন্ট, এখানে বলা হচ্ছে যে একটা পয়েন্টের পরে বা একটা পর্যায়ের পরে সেই যে আমি যে ইনপুট বাড়াচ্ছি সেটা কিন্তু আমার প্রোডাক্টকে আর বাড়াবে না, রাদার এটা ডিক্রিজ করবে। রেজাল্টিং ইনক্রিমেন্টস অফ প্রোডাক্ট উইল ডিক্রিজ, অর্থাৎ মার্জিনাল প্রোডাক্ট উইল ডিমিনিশ, অর্থাৎ আমার যে টোটাল প্রোডাকশনে সেটা আর অ্যাড করবে না। তখন কি হবে, আমার ওটা ডিক্লাইন করবে। আমি একজন লেবার ইউজ করলাম 170, দুইজন 270, তিনজন 400, তারপর চারজন 500, দেখা যাবে 6 জনের সময় 500 আর হলো না, আরো একটু কমে গেল, প্রোডাকশনটা কমতেই পারে কোনো কারণে, তাহলে সেটা আমার মার্জিনাল প্রোডাক্ট কি ডিমিনিশ করলো। এটাই হচ্ছে ল, যে আমি যদি অন্যান্য ফ্যাক্টর ঠিক রেখে অথবা আমার টেকনোলজি, যদি প্রোডাকশন টেকনোলজি সেম থাকে, আমাদের অ্যাজাম্পশন হচ্ছে যে আমার টেকনোলজি সেম, আমার অন্যান্য ফ্যাক্টর সেম, আমি একটা ফ্যাক্টর যদি বাড়াই, আমার আউটপুট কতটুকু বাড়বে বা কোন স্টেজ পর্যন্ত বাড়বে, হয়তো বা একটা স্টেজ পর্যন্ত বাড়বে প্রোডাকশন, তারপর ওই স্টেজের পরে আস্তে আস্তে কমতে থাকবে, তখন আর বাড়বে না। ওইটাই হচ্ছে আমাদের লটা। আমরা যদি লটাকে সুন্দর করে এক্সপ্লেন করে থাকি, দেখো আমরা অ্যাজাম্পশন গুলা কি লর। ফার্স্ট হচ্ছে দ্য স্টেট অফ টেকনোলজি ইজ অ্যাজিউমড টু বি গিভেন অ্যান্ড আনচেঞ্জড, অর্থাৎ আমরা জানি, আমরা ধরে নিব যে আমাদের যে প্রোডাকশন টেকনোলজি আছে, আমাদের যে এক্সিস্টিং টেকনোলজি সেটা আছে এবং সেটা চেঞ্জ হবে না। কারণ যদি চেঞ্জ হয় তাহলে হয়তো ইনপুট বাড়ালে আউটপুট বাড়তে থাকবে অথবা কমে যাবে কোনো কারণে। ইফ দেয়ার ইজ ইমপ্রুভমেন্ট ইন দ্য টেকনোলজি দেন মার্জিনাল অ্যান্ড এভারেজ প্রোডাক্ট মে রাইজ ইনস্টেড অফ ডিমিনিশিং, অর্থাৎ টেকনোলজি যদি চেঞ্জ হয়, এই জন্য আমরা অ্যাজাম্পশন ধরছি যে আমাদের টেকনোলজিটা একই আছে। সেকেন্ড হচ্ছে দেয়ার মাস্ট বি সাম ইনপুটস
whose quantity is kept fixed, আমরা যেটা বললাম লর স্টেটমেন্টের ক্ষেত্রে যে আমরা অন্যান্য কোয়ান্টিটি ফিক্সড রাখবো, একটা ইনপুট বাড়িয়ে দেখবো আমাদের লটা কিভাবে কাজ করে। এখানে দেখো, this law doesn't apply in case all factors are proportionately varied. Behavior of the output as a result of the variation in all inputs is, অর্থাৎ এই লতে এটা একটা লিমিটেশন হতে পারে লর, যে একটা ইনপুট চেঞ্জ করে করে আমরা লটাকে এক্সপ্লেন করবো, লটা দেখবো, কিন্তু অন্য ইনপুট গুলো ফিক্সড। এটা আমাদের অ্যাজাম্পশনস। থার্ড অ্যাজাম্পশন কি, ল ইজ বেসড অন দ্য পসিবিলিটি অফ বেরিং দ্য প্রপোর্শনস in which the various factors can be combined to produce a product. অর্থাৎ আমি যেটা বললাম প্রথমে যে আমরা ওই ইনপুটটাকে চেঞ্জ করে করে লটাকে এক্সপ্লেন করব বা লটাকে দেখব। অর্থাৎ এখানে সব ইনপুট এক্সট্রাতে বা একই ফিক্সড কোয়ান্টিটিতে আমরা এখানে ইউজ করব না। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাজাম্পশনস লর। এখন এই লটাকে এক্সপ্লেন করার জন্য প্রথমে আমাদের একটা টেবিল বুঝতে হবে, তারপর আমরা লর এক্সপ্লেনেশনে যাচ্ছি। এখানে ম্যাম অ্যাজাম্পশনটা আবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। অ্যাজাম্পশন ছিল তিনটা। আমরা বলছি যে আমাদের টেকনোলজি সেম থাকবে। আমরা কি পয়েন্টগুলো যদি বলি অ্যাজাম্পশনের, দ্য স্টেট অফ টেকনোলজি ইজ অ্যাজিউমড টু বি গিভেন অ্যান্ড আনচেঞ্জড, অর্থাৎ আমাদের টেকনোলজিটা সেম এবং অপরিবর্তিত, অর্থাৎ এটা চেঞ্জ হবে না, আমরা ধরে নিচ্ছি। সেকেন্ড হচ্ছে যে কিছু ইনপুট আমরা ফিক্সড রাখবো, এখানে যে সব ইনপুট আমরা ভেরি করব না এবং একটা ইনপুট ভেরি করে দেখবো। এখানে হচ্ছে যে আমরা ফিক্সড প্রপোর্শনে বাড়াবো না ইনপুটগুলো, সব ইনপুটগুলা। এবং সেকেন্ড এবং থার্ড কাছাকাছি যদিও বোঝা যাচ্ছে এখানে, সেকেন্ড এবং থার্ড জিনিস গুলা এখানে বলা হচ্ছে যে আমরা একটা ইনপুট ভেরি করব, অন্য ইনপুটগুলা এটার সাথে কম্বাইনলি ইউজ হবে, কিন্তু অন্যগুলা ফিক্সড থাকবে। এখন আমরা যদি টেবিলটা আগে বুঝি তাহলে লটা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে যে দেখো, রিটার্নস টু লেবার। আমরা আগে প্রোডাকশন ফাংশনে দেখেছি যে আমরা এখানে দুইটা ভেরিয়েবল ইউজ করছি, ক্যাপিটাল লেবার। আমরা ধরে নিচ্ছি যে ক্যাপিটালটা আমাদের ফিক্সড, ক্যাপিটালটা যেহেতু ফিক্সড আমরা লেবারটাকে চেঞ্জ করছি। এখানে দেখো 1 ইউনিট লেবার, এই ফার্স্ট কলামটা হচ্ছে 1 2 3 4 জাস্ট কলাম নাম্বার। প্রথমে দেখো এটা হচ্ছে ইউনিটস অফ লেবার, টোটাল প্রোডাক্টস, সেকেন্ড কলাম। থার্ড কলাম হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট এবং ফোর্থ কলাম হচ্ছে এভারেজ। আসিফ নিজেরা মিউট করো, নয়েজ আসতেছে। সবাইকে তো আমি মিউট করলাম, নাকি হলো না? কোনটা? প্লিজ তোমরা নিজেরা মিউট করো, দরকার হলে আনমিউট করবা, আনমিউট করে কথা বলবা। এখানে দেখো ইউনিটস অফ লেবার, সেকেন্ড কলাম হচ্ছে টোটাল প্রোডাক্টস, থার্ড কলাম হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট এবং আমাদের ফোর্থ কলাম হচ্ছে এভারেজ প্রোডাক্ট। তো এখানে প্রথম 1 2 3 4 এগুলো হচ্ছে কলাম নাম্বার, আর ইউনিটস অফ লেবার হচ্ছে 1। প্রথমে যখন 1 ইউনিটস লেবার, তখন আমাদের টোটাল প্রোডাক্টটা হচ্ছে 80, মার্জিনাল প্রোডাক্ট 80, এভারেজ প্রোডাক্ট 80। যেহেতু এখানে একজন লেবারই প্রোডাকশনটা টোটাল যেটা মার্জিনালও সেটা হবে, এভারেজও সেটা হবে, কারণ 1 দিয়ে ভাগ দিতে হবে, আবার ওটা থেকে বাদ দিতে হবে, আমরা যে জিনিসটা ডেফিনেশনে দেখলাম। সেকেন্ড দেখো, যখন আমরা 2 ইউনিটস লেবার ইউজ করছি তখন টোটাল প্রোডাক্ট হচ্ছে 170 কুইন্টালস এবং আমাদের মার্জিনাল প্রোডাক্ট কত আমরা জানি যে মার্জিনাল প্রোডাক্টটা কি, ওটা কতটুকু অ্যাড হচ্ছে টোটাল প্রোডাকশনে। তাহলে এখানে 170 মাইনাস হচ্ছে 80, তাহলে আমাদের পজিটিভ 90। এবং এভারেজ প্রোডাক্ট সেক্ষেত্রে আমরা 2 দিয়ে এটাকে ভাগ করে দিব, তাহলে 85। থার্ড ইউনিটস অফ লেবার যখন আমরা ইউজ করছি, আমাদের টোটাল প্রোডাক্ট হচ্ছে 270 এবং মার্জিনাল প্রোডাক্ট তখন 270 মাইনাস 170 100, এবং একইভাবে আমরা এটাকে 3 দিয়ে ভাগ দিব 90। 4 ইউনিটস যখন, তখন 368 আমাদের টোটাল প্রোডাকশন, মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে 368 মাইনাস 270, তাহলে আমাদের 98, এবং আমরা এটাকে 4 দিয়ে ভাগ দিব তখন 92। এভাবে আমরা ইউনিট 5, ইউনিট 6, ইউনিট 7, ইউনিট 8 দেখো এবার প্রত্যেকটা একইভাবে যে আমাদের টোটাল প্রোডাকশনকে যখন আমি নাম্বার অফ ইউনিটস অফ লেবার দিয়ে ভাগ দিব তখন আসবে এভারেজ প্রোডাক্ট। ফর এক্সাম্পল আমরা 7 ইউনিট দেখি, এখানে 504 হচ্ছে টোটাল প্রোডাকশন এবং এখানে আমাদের এভারেজ প্রোডাক্ট কত দেখো, এখানে 7 দিয়ে আমি ভাগ দিলাম এভারেজ প্রোডাক্টকে 504 কে, তখন 72।
এবং আমাদের মার্জিনাল প্রোডাক্ট দেখো 504 মাইনাস 480 অর্থাৎ 24। এখানে দেখো মার্জিনাল প্রোডাক্ট প্রথমে কিন্তু বেড়েছিল না, 80 থেকে 90, 90 থেকে 100 ইনক্রিজ করছে, তারপর আবার ডিক্রিজ করছে, দেখো 98, 62, 50, 24 এবং ডিক্রিজিং রেটটা বাড়তেছে, দেখো 100 থেকে 98, 22, তারপর 90, 62। ম্যাডাম আপনি কি ওই যে অ্যাটেন্ডেন্সটা দিতে বলছেন, সবাই কেন জানি দিচ্ছে? অ্যাটেন্ডেন্স কিভাবে? জানি না, ওই যে সবাই মেসেজ করতেছে বাট দেখতে প্রবলেম হচ্ছে স্লাইডটা প্লিজ তোমরা চ্যাট বক্সে। অ্যাটেন্ডেন্স এভাবে দিবা না, আমি দিতে পারি নাই। আমি অ্যাটেন্ডেন্স এভাবে দিবা না, ক্লাস শেষ করে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে কথা বলবো, ঠিক আছে? জি ম্যাডাম। আগে ক্লাসটা আমরা শেষ করি, আমি আগে ক্লাসটা শেষ করি, পরে অ্যাটেন্ডেন্স নিয়ে কথা বলবো। এখন আমরা বলতেছিলাম যে 7 ইউনিটে আমাদের টোটাল প্রোডাক্ট হচ্ছে 504 কুইন্টালস এবং আমাদের মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে 504 মাইনাস হচ্ছে 480 অর্থাৎ আমাদের আগের যে টোটাল প্রোডাকশন, তাহলে এখানে অ্যাড হচ্ছে 24 এবং আমাদের অ্যাভারেজ প্রোডাক্ট হচ্ছে 504 ডিভাইডেড বাই 7 অর্থাৎ 72। এখানে অ্যাভারেজ প্রোডাক্টও দেখো 80, 85, 90, 92 প্রথমে বাড়তেছিল, তারপর আবার কমতেছে 86, 80, 72 এবং একটা পর্যায়ে দেখো যখন 8 ইউনিটস লেবার তখন আমাদের টোটাল প্রোডাকশন আবার আগের মতোই 504, 504। তখন আমাদের মার্জিনাল প্রোডাক্ট কি, তাহলে এখানে অ্যাড হচ্ছে না, আমরা যদিও লেবার বাড়াচ্ছি আমাদের টোটাল প্রোডাকশন অ্যাড হচ্ছে না, তার মানে জিরো, আমাদের অতিরিক্ত প্রোডাকশন জিরো। অ্যাভারেজ প্রোডাক্ট স্টিল নাও পজিটিভ, আমরা 8 দিয়ে ভাগ করছি। এগেইন যখন 9 ইউনিটস অফ লেবার আমরা ইউজ করছি আমাদের টোটাল প্রোডাক্ট 495 এবং আমাদের মার্জিনাল প্রোডাক্ট নেগেটিভ হয়ে গেল, অর্থাৎ তখন যখন আরো বেশি লেবার ইউজ করছি তখন প্রোডাকশন আর বাড়ছে না, কমতেছে, তখন কি -9 হয়ে গেল এবং আমাদের অ্যাভারেজ প্রোডাক্ট স্টিল পজিটিভ, যেহেতু আমাদের টোটাল প্রোডাক্ট পজিটিভ তার মানে অ্যাভারেজ প্রোডাক্ট পজিটিভ, কিন্তু কমতেছে অ্যাভারেজ প্রোডাক্ট 92 পর থেকে 4 ইউনিটের পর থেকে অ্যাভারেজ প্রোডাক্ট কমতেছে 55, 48। লাস্ট ইউনিট দেখে আমরা যে লেবার হচ্ছে 10 ইউনিটস, আমাদের টোটাল প্রোডাকশন হচ্ছে 480, আমাদের মার্জিনাল প্রোডাক্ট 480 মাইনাস 495 মাইনাস 15 এবং আমাদের অ্যাভারেজ প্রোডাক্ট হচ্ছে 48। তো আমরা লটা কি বলেছিলাম যে আমরা যদি অন্যান্য ইনপুটগুলো ফিক্সড রেখে একটা ইনপুট বাড়াতে থাকি ক্রমান্বয়ে, সেটা হয়তো আমাদের টোটাল প্রোডাকশন সব সময় বাড়বে না, একটা স্টেজ পর্যন্ত যে এটা বাড়বে বা সর্বোচ্চ হবে, তারপর এটা কমতে থাকবে, এটাই বাস্তব, বাস্তবেও তাই ঘটে। তোমরা যদি ম্যাম তাহলে এই যে মানে লেবার সংখ্যা বাড়াইতেছি তো প্রোডাক্ট কমতেছে, কারণটা কি আসলে? এক সময় দেখা যায় যে বাড়ছে, পরবর্তীতে আস্তে আস্তে কমতেছে, মানে এর কারণটা কি? কারণটা কি হতে পারে? তোমার কৃষির সাথে কি তুমি রিলেটেড কোনোভাবে বা ছোটবেলা থেকে কৃষি ম্যাম আমার মনে হয়েছে কি যে লেবার মনে হয় ওরা গল্প করতেছে, সবাই মিলে গল্প করে এই জন্য কমতেছে, এছাড়া অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে টাইম ওয়েস্টেজটা বেশি হয়। হ্যাঁ, এটা আনইউজড থেকে যাচ্ছে লেবারটা। ম্যাডাম যদি ল্যান্ডটা ফিক্সড হয় তখন তো লেবার বাড়িয়েও লাভ হচ্ছে না আমার, ওটা তো আমারই লস। সেটাই লটা হচ্ছে সেটাই লেবার আমরা কস্ট এখানে যদি বাড়ায় যায় তাহলেই তো জি ম্যাম, লেবার কস্ট তো বেড়ে যাবে, তাহলে যত লেবার বাড়াবো লেবার কস্ট বেড়ে ধীরে যাবে। ধীরে বাড়তে যাবে। লেবার কস্ট বেড়ে যাবে এবং আলটিমেটলি আমাদের রিটার্নটা নেগেটিভ হয়ে আসবে, মার্জিনাল জি ম্যাম। অতিরিক্ত নেগেটিভ হয়ে যাবে, এটাই হচ্ছে মূল কারণ। এটাই লটা হচ্ছে এটাই বলতেছে যে আমি যদি একটা ইনপুট বাড়াতে থাকি একটা স্টেজের পরে আর বাড়বে না। ফর এক্সাম্পল আমরা এখানে লেবার বললাম, একইভাবে আমরা যদি ফার্টিলাইজার ইউজ করতেই থাকি তখন কি হবে, এটা সবসময় কিন্তু বাড়বে না। তো এটা আমাদের লটা পড়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখতে চাই যে এটা কোন লেভেল পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম আউটপুটটা আসে এবং কিভাবে আমরা সেটা ক্যালকুলেট করব। হ্যাঁ, আমরা কোন স্টেজে যে স্টপ করব যে আমাদের আর ইনপুট ইউজ করার দরকার নেই, ঠিক আছে, ওইটাই ওই লটা ওইটাই এক্সপ্লেন করবে। আমরা আবার যদি লটার এক্সপ্লেনেশনে আসি, আমরা টেবিলটা দেখলাম এতক্ষণ, গ্রাফটা একটু খেয়াল করো তোমরা গ্রাফটা। ম্যাম এখানে যে কোনো একটা নিয়ে তাহলে ভ্যারিয়েবল কাজ করতে হবে। হ্যাঁ, একটা আমরা অ্যাজাম্পশনে বলেছি যে আমরা একটা ইনপুট দিয়ে এখানে দেখছি এক্সপ্লেনেশনটা। এখানে আমরা গ্রাফটা যদি খেয়াল করি, গ্রাফের এক্স অ্যাক্সিস হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টর এবং ওয়াই অ্যাক্সিস হচ্ছে টোটাল আউটপুট। এবং সেকেন্ড গ্রাফটা আমরা দেখি যে ভেরিয়েবল ফ্যাক্টর, এখানে যেটা ভেরিয়েবল ফ্যাক্টর বলতে আমরা বুঝাচ্ছি এখানে লেবার
এবং আমাদের এখানে ওয়াই অ্যাক্সিস ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা সেটা দেখাচ্ছে অ্যাভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট। এবং দেখো এখানে প্রথম উপরের যে ফিগারটা সেটা আমরা দেখছি যে এখানে যে বড় যে গ্রাফটা সেটা হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট কার্ভ। ওই কার্ভটা প্রথমে দেখো ইনক্রিজ করছে এবং একটা পয়েন্ট দেখা যাচ্ছে এখানে খেয়াল করো তোমরা, এফ লেখা আছে এখানে। এখানে বলা হচ্ছে যে পয়েন্ট অফ ইনফ্লেকশন, এবং তারপরেও কিন্তু ইনক্রিজ করছে, দেখো ইনক্রিজ করে করে এটা এইচ পয়েন্ট পর্যন্ত গিয়েছে সর্বোচ্চ, তারপর এটা কমতে শুরু করেছে। এইচ পয়েন্টের পরে টোটাল টিপি হচ্ছে এখানে টোটাল প্রোডাক্ট কার্ভ আমাদের, এইচ পয়েন্টের পরে এটা কমতে শুরু করেছে। আমরা যদি সেকেন্ড গ্রাফে আসি, দেখো যেখানে অ্যাভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট আছে, সেটা আমাদের যদি দেখি অ্যাভারেজ প্রোডাক্ট কার্ভটা, সেটা 0 থেকে শুরু হয়ে আস্তে আস্তে ওইটা এস পয়েন্ট ম্যাক্সিমাম, তারপর এটা কমতে শুরু করেছে এবং পরে ডিক্লাইন করতেছে। আবার যদি এমপি যেটা সেটা হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাক্ট কার্ভ, 0 থেকে শুরু হয়ে এখানে একটা পয়েন্ট পর্যন্ত, এবং যেটা উপরের পয়েন্টের সাথে এটা যোগ আছে এফ পয়েন্ট প্লাস হচ্ছে আমাদের নিচের যে এখানে একটা পয়েন্ট ডি দেখা যাচ্ছে সেটার সাথে এটা কানেক্ট হচ্ছে, এই পয়েন্ট পর্যন্ত এটা ম্যাক্সিমাম এমপি, এবং তারপর এটা কমতেছে এবং ওটা কাট করতেছে এস পয়েন্টের সাথে যেখানে এপিটা হচ্ছে ম্যাক্সিমাম, এবং তারপর দেখো এটা এক পর্যায়ে যে এটা হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে মিশে যাচ্ছে এমপি মার্জিনাল প্রোডাক্ট, অর্থাৎ জিরো হচ্ছে, এবং যখন 0 হচ্ছে তখন এটা আবার কাট করছে উপরে, দেখো ওইটার সাথে প্যারালাল হচ্ছে এইচ পয়েন্ট, অর্থাৎ টিপি যেখানে ম্যাক্সিমাম হচ্ছে এখানে এমপিটা হচ্ছে 0। এখানে আমরা গ্রাফটা আবার এক্সপ্লেন করি প্রথম থেকে, যে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টর যেটা আমরা লেবার ধরেছি, ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে টোটাল আউটপুট উপরের পোর্শনে, সেকেন্ড লোয়ার পোর্শনে হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস এভারেজ প্রোডাকশন এবং মার্জিনাল প্রোডাকশন, এবং হরাইজন্টাল অ্যাক্সিস হচ্ছে আমাদের লেবার অ্যামাউন্ট অফ ভেরিয়েবল ফ্যাক্টর। আমাদের টিপিটা হচ্ছে আমাদের টোটাল প্রোডাক্ট কার্ভ, যেটা 0 থেকে শুরু হয়ে প্রথমে অনেক বেশি ইনক্রিজ করছে, দেখো উপরের দিকে উঠছে এফ পয়েন্ট পর্যন্ত খুব দ্রুত ইনক্রিজ করছে, তারপর আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু একটা পর্যায়ে এইচ পয়েন্ট এটা সর্বোচ্চ, তারপর আবার কমতে শুরু করেছে। এবং সেকেন্ড কার্ভে আমরা দেখি যে আমাদের অ্যাভারেজ প্রোডাক্ট কার্ভ এপি, এবং এটা একটা সর্বোচ্চ পর্যায়ে এস পয়েন্টে সর্বোচ্চ হয়ে তারপর এটা ডিমিনিশ করছে অর্থাৎ কমে যাচ্ছে, এবং মার্জিনাল প্রোডাক্ট সর্বোচ্চ পর্যায়ে গেল যেখানে উপরের পোর্শন টোটাল প্রোডাক্ট এফ, এবং ওই পয়েন্টে এফ পয়েন্টের সাথে ডি পয়েন্ট কানেক্ট। ইনফ্লেকশন বলতে কি বোঝাচ্ছে এখানে? হ্যাঁ, আমি এক্সপ্লেন করব, আমি গ্রাফটা জাস্ট আগে দেখো তারপর এক্সপ্লেন করছি। তারপর এটা কমতেছে মার্জিনাল প্রোডাক্ট একটা পর্যায়ের পর। এখন আমরা গ্রাফের এক্সপ্লানেশনে যদি আসি, দেখো এখানে আমি এখানে লেখা আছে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, সেকেন্ড কার্ভেও স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। তো আমরা এখানে ওই টোটাল যে লটাকে আমরা 3টা স্টেজে এক্সপ্লেন করব। ফার্স্ট স্টেজ 1 যেটা হচ্ছে এখানে, যেটা একজন প্রশ্ন করেছে যে পয়েন্ট অফ ইনফ্লেকশনটা কি। এই স্টেজে যখন আমরা ইনপুট দিতে থাকবো প্রোডাকশনের ক্ষেত্রে, তখন আউটপুট কিন্তু বাড়তে থাকবে স্বাভাবিকভাবেই। প্রথম দিকে ইনপুট যত দিব আউটপুটটা অনেক দ্রুত বাড়বে, কিন্তু তারপরে যখন আরো দিতে থাকবো এত বেশি বাড়বে না, একটু কম হারে বাড়বে তখন কম হারে বাড়বে। তারপর ওই যে যখন ইনপুট দেওয়ার পরে আউটপুটটা খুব দ্রুত বাড়বে, ওই পয়েন্টটাকে আমরা বলবো পয়েন্ট অফ ইনফ্লেকশন, যতটুকু পর্যন্ত অনেক দ্রুত বাড়বে। আমরা টেবিলেও কিন্তু দেখেছি, টেবিলটা যদি আবার খেয়াল করি, ওই যে দেখো 1 2 3 4 80 থেকে 170 লাভ দিয়ে বাড়তেছে, তারপর আমরা বাড়তি রেটটা মার্জিনাল প্রোডাক্ট দিয়ে দেখতে পাচ্ছি 80 90 100 খুব দ্রুত বাড়ছে, কিন্তু 98 62 54 বাড়তেছে, কিন্তু ওই বাড়ার রেটটা পরে কি কমে যাচ্ছে আগের চেয়ে। তো প্রথম হচ্ছে খুব দ্রুত বাড়ে, তারপর হচ্ছে আস্তে আস্তে বাড়ে, ওই যে আমরা গ্রাফেও দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বাড়ে এবং একটা পর্যায়ে যে সর্বোচ্চ হয়। আমরা যদি এক্সপ্লেন করি স্টেজটা, স্টেজ 1টাকে আমরা বলবো ইনক্রিজিং রিটার্ন। In this product, point increases at an increasing rate. From the origin to the point F, the slope of the total product curve P is increasing. That is, up to the point F, product increases at an increasing rate
which means that marginal product of variable factor is rising. এখানে দেখো আমরা যেটা বললাম যে F পয়েন্ট পর্যন্ত খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে প্রোডাকশনটা, এটাকে আমরা বলবো পয়েন্ট অফ ইনফ্লেকশন এবং এই স্টেজ 1টাকে আমরা বলবো ইনক্রিজিং রিটার্ন। ইনক্রিজিং রিটার্ন এই কারণে বলবো যে এখানে আমাদের প্রোডাকশনটা অনেক দ্রুত বাড়ছে। আমরা যেটা বললাম যে প্রোডাক্ট অনেক বাড়ছে এবং মার্জিনাল প্রোডাক্টের সাথে সাথে বাড়ছে। দেখো আমরা নিচের গ্রাফে যদি দেখি প্যারালালি অনেক বেশি বাড়ছে, F পয়েন্ট পর্যন্ত সর্বোচ্চ মার্জিনাল প্রোডাক্ট। এবং আমরা যদি স্টেজ 2টাকে এক্সপ্লেইন করি, স্টেজ 2 স্টেজ অফ ডিমিনিশিং স্টেজ 2টা সাইড মিউট করে নাও, মিউট করে দে। মিউট প্লিজ। ম্যাডাম এফ পয়েন্ট পর্যন্ত দ্রুত বাড়ে নাকি এফ পয়েন্ট থেকে দ্রুত না, বাড়া F শুরু হয়? পয়েন্ট পর্যন্ত দ্রুত বাড়ছে, F পয়েন্ট পর্যন্ত খুব দ্রুত বাড়ছে। জি জি। তুমি স্লোপটা দেখো অনেক স্টিপি, তারপর স্লোপটা আবার ফ্ল্যাটার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই যে দেখো। ম্যাম এই পয়েন্টটা কি ম্যাডাম কথাটা অলওয়েজ কেটে গেছিল, শুনতে পারি নাই। মার্জিনাল হাইয়েস্ট হবে না ম্যাম? হ্যাঁ, মার্জিনাল হাইয়েস্ট নিচের কার্ভে দেখো, মার্জিনাল প্রোডাক্ট হাইয়েস্ট পয়েন্ট ডি পয়েন্ট এবং এখানে হচ্ছে F পয়েন্ট। ম্যাম তাহলে এফ পয়েন্টে 100 কিনা ওটা তো গ্রাফে আমরা, হ্যাঁ গ্রাফটা যদি তুমি ওই ডাটা থেকে ইউজ করো তাহলে ওইটাই 100, ঠিক আছে? মানে হাইয়েস্ট যেটা সেটা এফ পয়েন্ট। হ্যাঁ F পয়েন্ট মার্জিনাল প্রোডাক্ট হাইয়েস্ট 100 এখানে। ওকে ম্যাম। তুমি যখন পরীক্ষায় খাতায় আঁকাবা তখন ওটা ধরে ধরে আঁকাইতে হবে না, ফ্রি হ্যান্ডে আঁকাইতে পারবা এবং ওটা পয়েন্ট দেখাতে হবে না 100, ওটা জাস্ট বুঝলেই হলো যে ওখানে সর্বোচ্চ, ঠিক আছে? কিন্তু তুমি ওই টেবিলটাকে আঁকাবা আর কি, ওই ধাপেই F পয়েন্ট। তারপর হচ্ছে আমাদের এখানে মার্জিনাল প্রোডাক্ট সর্বোচ্চ এবং এভারেজ প্রোডাক্টও বাড়তেছে কিন্তু, ঠিক আছে? খেয়াল করো, এভারেজ প্রোডাক্ট স্টিল ইনক্রিজিং, ওটা কিন্তু খুব দ্রুতই বাড়ছে, কিন্তু ওটার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় নাই। এভারেজ প্রোডাক্টটা সর্বোচ্চ হলো S পয়েন্টে এভারেজ প্রোডাক্ট, অর্থাৎ তারপরও এভারেজ প্রোডাক্ট বাড়তেছে, কারণ হচ্ছে আমাদের টোটাল প্রোডাকশন যেহেতু বাড়তেছে এভারেজ প্রোডাক্ট বাড়বেই, স্বাভাবিক। তো আমরা যদি সেকেন্ড স্টেজটাকে এক্সপ্লেন করি, সেকেন্ড স্টেজটা হবে আমাদের স্টেজ অফ ডিমিনিশিং রিটার্ন। কেন ডিমিনিশিং রিটার্ন? কারণ ওই স্টেজে in stage 2 the total product continues to increase at a diminishing rate until it reaches its maximum point H, where the second stage ends. In this stage both the marginal product and the average product of the variable factor are diminishing but remain positive. At the end of the second stage, at point M, marginal product of variable factor is 0, corresponding to the highest point H of the total product curve TP, আমরা যেটা একটু আগে গ্রাফে দেখালাম। This stage is known as the stage of diminishing return, as both average and marginal products of the variable factor continuously fall during this stage. আমরা যদি আবার গ্রাফে যাই, গ্রাফটা আগে জেলে এক্সপ্লেনটা যে স্টেজ 2 দেখো এখানে স্টেজ 2টা হচ্ছে এখান থেকে শুরু হলো আমাদের স্টেজ 2। স্টেজ 2 ক্ষেত্রে দেখো কি হচ্ছে যে আমাদের যে এটা টোটাল প্রোডাকশনটা বাড়ছে, কিন্তু কি ডিক্লাইন করতেছে? এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট ডিক্রিজ করতেছে, কিন্তু পজিটিভ আছে। অর্থাৎ আমি যদি উৎপাদন বাড়াই, আমি লেবার বাড়াই, তাহলে আমার টোটাল প্রোডাকশনটা বাড়বে, কিন্তু এভারেজ প্রোডাক্টটা কমতেছে, অর্থাৎ আমি লেবার যে হারে বাড়াচ্ছি আউটপুটটা সে হারে বাড়ছে না, এবং মার্জিনাল প্রোডাক্টও কমতেছে। যেহেতু আমার টোটাল প্রোডাকশনটা আগের চেয়ে কম হারে বাড়তেছে, সেহেতু টোটাল প্রোডাকশনের যে এডিশনটা সেটা কমে আসতেছে। এবং একটা পর্যায়ে দেখো স্টেজ 2 H পয়েন্ট যদি আমরা খেয়াল করি, H পয়েন্টে আমাদের টোটাল যা টিপি যেটা সেটা সর্বোচ্চ, টোটাল প্রোডাক্ট সর্বোচ্চ, এবং আমাদের মার্জিনাল প্রোডাক্ট একইভাবে আমরা নিচের গ্রাফে আসি প্যারালালি, এটা এমপি হচ্ছে 0, তখন ভার্টিক্যাল অ্যাক্সিসকে ওটা কাট করেছে। মার্জিনাল প্রোডাক্ট তখন 0 যখন টোটাল প্রোডাকশন সর্বোচ্চ, এবং এভারেজ প্রোডাক্ট কমতেছে। এখন আমরা যদি স্টেজ 3-তে যাই, স্টেজ 3 এখান থেকে শুরু হচ্ছে H এর পরে। স্টেজ 3-তে আমাদের টোটাল প্রোডাকশনটা কমতেছে H পয়েন্টের পরে, এবং আমাদের মার্জিনাল প্রোডাক্ট 0 হয়ে যাচ্ছে। যেহেতু টোটাল প্রোডাকশন তখন আমাদের যে
একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্ট আমি যে বাদ দিলাম, টোটাল প্রোডাকশন যেহেতু কমতেছে, সুতরাং আমাদের অতিরিক্ত প্রোডাকশন নেগেটিভ হয়ে যাচ্ছে মার্জিনাল প্রোডাক্ট, এবং এভারেজ প্রোডাক্টও কমতেছে বাট পজিটিভ, স্টিল পজিটিভ এভারেজ প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের স্টেজ 3। আমরা যদি স্টেজ 3 এর এক্সপ্লানেশনে আসি, খেয়াল করো, ম্যাম বলো। স্টেজ টুটা কি ম্যাম এস পয়েন্ট থেকে শুরু নাকি ম্যাম ডি পয়েন্ট থেকে, মানে পয়েন্ট অফ ইনফ্লেকশন থেকে? স্টেজ 1 না স্টেজ না স্টেজ টু। স্টেজ 2 এস থেকে শুরু, এস এর পর থেকে, যেখানে এভারেজ প্রোডাক্ট ম্যাক্সিমাম, তারপর থেকে স্টেজ। আচ্ছা তাহলে ম্যাম এই ডি আর এস এর মাঝখানের জায়গাটুকু এটা কি কোন স্টেজের মধ্যে পড়ছে না? এটা পুরোটা স্টেজ 1, 0 থেকে যে পর্যন্ত, মাঝখানে না, ওই 0 থেকে ওই পর্যন্ত এন পর্যন্ত স্টেজ 1, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা পোর্শন থেকে এন থেকে এম পর্যন্ত, এটা হচ্ছে স্টেজ 2, এম এর বাইরে যেটা, সেটা হচ্ছে স্টেজ 3। তো আমরা স্টেজ, বলো। এই সব সময় কি যখন এভারেজ প্রোডাকশনটা হাই হবে তখনই কি মার্জিনাল প্রোডাকশনটা ওর সাথে মিলিত হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্জিনাল প্রোডাক্টটা তখন মিলিত হবে, ওইভাবে আঁকাইতে হবে আমাদেরকে, ঠিক আছে? যখন তোমরা আর উপরে ক্লাসে যাবো তখন দেখবা যে মার্জিনাল প্রোডাক্ট সবসময় উপরের দিক থেকে এভারেজ প্রোডাক্ট ওই পয়েন্টে কাজ করবে যেখানে এভারেজ প্রোডাক্ট কি সর্বোচ্চ, এবং তারপরে যখন সর্বোচ্চ, তারপরে মার্জিনাল প্রোডাক্টটা কি কমতে থাকবে। ওটা খেয়াল করবে। এরপরে যখন আরো থিওরি পড়বে তখন দেখবে একই জিনিস বারবার আসবে। তো আমরা দেখি যে স্টেজ 3টার এক্সপ্লানেশনটা দেখি। আমরা স্টেজ 2 এর এক্সপ্লানেশন দেখলাম যে স্টেজ 2তে আমাদের টোটাল প্রোডাকশনটা সর্বোচ্চ হচ্ছে এইচ এ, এবং তখন আমাদের মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে 0, কিন্তু এভারেজ প্রোডাক্ট স্টিল নাও পজিটিভ, যদিও ওটা ডিমিনিশ করছে, তাই না? কিন্তু এটাকে আমরা ডিমিনিশিং রিটার্ন এই কারণে বলবো যে এখানে আমাদের টোটাল প্রোডাক্ট সর্বোচ্চ, বাট এভারেজ এবং মার্জিনাল প্রোডাক্ট ডিমিনিশ করছে, অর্থাৎ ডিমিনিশিং হারে আমাদের টোটাল প্রোডাকশন। স্টেজ 3তে আমরা যদি আসি, এটাকে আমরা বলবো স্টেজ অফ নেগেটিভ রিটার্নস। নেগেটিভ কেন? যে আমি যখন এরপরেও যদি আমি ইনপুট বাড়াতে থাকি, লেবার বাড়াতে থাকি, তাহলে আর প্রোডাকশনটা বাড়ছে না, টোটাল প্রোডাক্ট। ইন স্টেজ 3, with the increase in the total product, সাউন্ড আসতেছে কত? প্লিজ যারা এখান থেকে সাউন্ড আসতেছে মিউট করো। আমরা স্টেজ 3তে স্টেজ অফ নেগেটিভ রিটার্ন যেটা আমরা বলবো, যে স্টেজ 3টাকে স্টেজ অফ নেগেটিভ রিটার্ন বলবো। এটাকে তখন আমাদের টোটাল প্রোডাকশনটা কমতেছে, টোটাল প্রোডাক্ট কার্ভ, এবং আমাদের যে মার্জিনাল প্রোডাক্ট গোস বিলো দ্য এক্স অ্যাক্সিস, অর্থাৎ তখন নেগেটিভ হয়ে যাচ্ছে। ইন দিস স্টেজ দ্য ভেরিয়েবল ফ্যাক্টর ইজ টু মাচ রিলেটিভ টু দ্য ফিক্সড ফ্যাক্টর। This stage is called the stage of negative return since the marginal product of the variable factor is negative during this stage. আমরা যদি আবার গ্রাফে যাই, গ্রাফটাতে দেখি যে স্টেজ 3টা কি, যে টোটাল প্রোডাক্টটা ডিমিনিশ করছে এইচ পয়েন্টের পরে, এবং মার্জিনাল প্রোডাক্ট এক্স এক্সিসের নিচে চলে যাচ্ছে, অর্থাৎ 0 নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং এভারেজ প্রোডাক্টটা ডিক্লাইন করছে। এই জন্য আমরা এটাকে বলবো স্টেজ অফ নেগেটিভ রিটার্নস। এবং প্রথমটাকে আমরা বলেছিলাম ইনক্রিজিং রিটার্ন, স্টেজ অফ ইনক্রিজিং রিটার্ন, এবং মাঝখানে যে স্টেজ 2 সেটাকে আমরা বলেছিলাম স্টেজ অফ ডিমিনিশিং রিটার্ন। আমরা এখানে 3টা স্টেজ এক্সপ্লেন করলাম লটাকে। ফার্স্ট স্টেজ অফ ইনক্রিজিং, ডিমিনিশিং, অ্যান্ড থার্ড হচ্ছে নেগেটিভ রিটার্ন। এখন আমরা লটা, ম্যাম হ্যাঁ বলো। ম্যাম স্টেজ 3তে ভেরিয়েবল ফ্যাক্টর এন্ড ওই ম্যাম আরেকটা ফ্যাক্টর যেটা আছে ওই দুইটা সেম হবে কেন? কোন দুটো সেম বলো? ম্যাম ভেরিয়েবল ফ্যাক্টর আর একটা ফ্যাক্টর কি জানো ম্যাম, ওই দুই ফ্যাক্টরটা সেম হচ্ছে এখানে কেন ম্যাম? কোনটা সেম হচ্ছে আমি বুঝতে পারছি না, আবার বলো। ফ্যাক্টর দুইটা ম্যাম স্টেজ 3তে ওইখানে লেখা ছিল ওই ভেরিয়েবল ফ্যাক্টর আর একটা যে ফ্যাক্টর আছে, আচ্ছা, ওই স্লাইডটা একটু দেখালে। আসি আমরা এক্সপ্লানেশনে আসি, তোমার প্রশ্নটা তাহলে ক্লিয়ার হবে। কোথায় সমান বোঝায় যে রিলেটিভ টু দ্য ফিক্সড জি ম্যাম, করেসপন্ডিং ইজ টু মাচ রিলেটিভ টু দ্য ফিক্সড ফ্যাক্টর, সেই কথাটা।
In this stage, the variable factor is জি ম্যাম, এই লাইনটা বুঝিনি। এটা বলতে সমান না, এটা বলতে বোঝাচ্ছে যে in stage 3 variable factor is too much relative to the fixed factor। অর্থাৎ আমি যখন ফিক্সড ফ্যাক্টর বলতে এখানে আমরা অন্যান্য ফ্যাক্টর গুলাকে বোঝাচ্ছি যেগুলো আমি ফিক্সড রেখেছি। টু মাচ রিলেটিভ মানে কি, যেখানে এত বেশি আমি ইউজ করে ফেলছি যেটাকে আপেক্ষিক, টু মাচ, যে কারণে এটা আমরা নেগেটিভ হয়ে যাচ্ছে এমপি, এটা সমান না। বুঝতে পারছো? জি ম্যাম। প্রশ্নটা বোঝাচ্ছে এখানে। তো আমাদের প্রশ্ন হচ্ছে এখানে আমাদের লটা কিন্তু পড়া শেষ, আমরা অ্যাজাম্পশন করলাম এবং লটা কি ছিল যে আমরা যখন ইনপুট ইউজ করব, বারবার ইনপুট ইউজ করব, তখন ওই আমাদের আউটপুটটা একটা সময় বাড়বে, তারপর ওটা কমতে থাকবে। তো ম্যাম একটা কোশ্চেন ছিল আমার। না, আমাদের পড়া শেষ হয়নি, বলো লটা তো শেষ। ম্যাম ওই যে গ্রাফের মানে আমাদের কোন পয়েন্টে মানে আমরা হিসাব করলে মানে আমাদের মানে লাভটা বেশি হবে আসলে? হ্যাঁ, আমরা এখন সেই প্রশ্নতে আসছি। Stage of operation. Now an important question is in which stage a rational producer will seek to produce. অর্থাৎ একজন যৌক্তিক যে প্রডিউসার সে কোন স্টেজে প্রডিউস করবে। রেশনাল প্রডিউসার উইল নেভার চুজ টু প্রডিউস ইন স্টেজ 3। স্টেজ 3 প্রডিউস করবে না, কারণ হচ্ছে সেখানে কি মার্জিনাল প্রোডাক্ট নেগেটিভ, অর্থাৎ আমি আরো লেবার ইউজ করবো, আমার টোটাল প্রোডাকশন কমবে, আমার কস্ট বেড়ে যাবে, তাই না? প্রশ্ন ওঠে না এখানে প্রডিউস করার। তাহলে আমরা স্টেজ 1 এর কথা যদি চিন্তা করি, সেখানে কি আমাদের আউটপুট কিন্তু অনেক বেশি না, অনেক বেশি হারে বাড়তেছে, কিন্তু মার্জিনাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট সর্বোচ্চ ওর দিকে যাচ্ছে। তাহলে আমরা সবকিছু বেশি, এখানে কি আমরা স্টপ করে দেব? তা সেটা প্রশ্ন হবে কি না হবে, কারণ হচ্ছে কি এখানে যদি আমি স্টপ করে দেই তাহলে যে আমি টোটাল যে প্রোডাকশন আমি বাড়াতে পারতাম সেটা কিন্তু আমি হারাচ্ছি। ঠিক আছে, আমার যে কান্ট্রির টোটাল আউটপুট সেটা কমে যাবে, আমার ফিল্ডের টোটাল আউটপুট কমে যাবে ফার্মের, কারণ আমি আরো কিছু লেবার ইউজ করলে আমার প্রোডাকশনটা আরো কি বাড়তে পারতো। এখন প্রশ্ন হচ্ছে যে সেকেন্ড স্টেজ আমি প্রডিউস করব, কিন্তু কেন সেকেন্ড স্টেজটাতে আমি প্রডিউস করব? কারণ হচ্ছে সেকেন্ড স্টেজে কি টোটাল প্রোডাকশনটা সর্বোচ্চ এবং আমার মার্জিনাল প্রোডাক্ট 0, এভারেজ প্রোডাক্ট কমতেছে, অর্থাৎ এই পর্যন্ত লেবার ইউজ করার পরে আর লেবার ইউজ করার প্রয়োজন নাই, কারণ এরপরে আর লেবার যতই বাড়াই এরপরে আর কোনো কিছু অ্যাড হবে না প্রোডাকশনে। এখন প্রশ্ন হচ্ছে আমি সেকেন্ড স্টেজের কোন পয়েন্টে যে স্টপ করব, এইচ পয়েন্টে যেখানে সর্বোচ্চ, নাকি তার একটু আগে, নাকি তারও আগে? এই প্রশ্নটার উত্তর জানার জন্য আমাদেরকে আরেকটা জিনিস এখানে অ্যাড করতে হবে, যে আমাদের প্রাইস লাইন, আমরা প্রাইস চিন্তা করতে হবে, তাই না? দেখো যে আমি যদি 10 জন, আমাদের সর্বোচ্চ প্রোডাকশন কি ছিল টেবিলে, দেখো টেবিলে আসি, যে এখানে 7 ইউনিট হচ্ছে 10 জন, 7 জন লেবার যখন আমি ইউজ করছি তখন 504 সর্বোচ্চ প্রোডাকশন। 8 জনেও সর্বোচ্চ প্রোডাকশন, কিন্তু 8 জনে মার্জিনাল প্রোডাকশন 9 জনের ক্ষেত্রে নেগেটিভ, তা আর বাড়তেছে না। তো আমরা যদি 7 ইউনিট চিন্তা করি যে আমি এই পর্যন্ত ইউজ করবো, যেহেতু 8 এর পর 8 থেকে আর বাড়ছে না, তাহলে অথবা 8 পর্যন্ত 5047, তাহলে আমি প্রশ্ন হচ্ছে যে 7ই শেষ করবো না 6 আমি স্টপ করে দেবো। এটা ডিপেন্ড করবে প্রাইসের উপর। প্রাইসটা কি রকম, যে আমি এখানে 6 জন লেবার ইউজ করে 6 জন লেবারকে আমি মাল্টিপ্লাই করব কি ওর লেবার প্রাইস দিয়ে। ঠিক আছে, যে একজন লেবারের প্রাইস কত, 500 কুইন্টাল, সরি, একজন লেবার হচ্ছে 500 টাকা পার ডে। এখন আমি 6 জন লেবার ইউজ করে আমি এতটুকু আউটপুট পাচ্ছি। এখন আউটপুট থেকে আমি রিটার্নটা কত পাচ্ছি? মার্জিনাল প্রোডাক্ট এবং মার্জিনাল রিটার্ন ওই দুইটার আমার সমান হইতে হবে, সেখানে আমি স্টপ করব। এর মানে হচ্ছে যে আমি যদি একজন লেবার বেশি বাড়াই, একজন লেবার যদি 500 টাকা হয় তার কস্ট, ঠিক আছে, আবার এই একজন লেবার যদি মাত্র 1 কিলো রাইস অ্যাড করে, এখানে তো কুইন্টাল দেওয়া আছে, ঠিক আছে, এটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল, এখানে 1 কিলো রাইস অ্যাড করে বা 10 কিলো রাইস প্রডিউস করতে পারে, তাহলে 10 কিলো রাইসের দাম 500 টাকা হলো কিনা? ঠিক আছে, ওই 10 কিলো প্রোডাক্টের মার্জিনাল প্রোডাক্ট এবং মার্জিনাল যে কস্ট, আমরা যখন কস্ট চ্যাপ্টার আসবো তখন এটা আরো ক্লিয়ার হবে, যে কস্টটা যদি সমান হয় সেখানে আমি স্টপ করে দেব, তার আগে নয়। কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের মনে হবে কোন পয়েন্টে স্টপ করব, এইচ পয়েন্টে, যেহেতু এখানে আমার টোটাল প্রোডাক্ট মার্জিনাল প্রোডাক্ট 0, কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যাল চিন্তা
করি যে আমাদের তখন প্রাইস চিন্তা করতে হবে, এবং আমরা হরাইজন্টালি একটা প্রাইস কার্ভ যদি এখানে ড্র করি, যেখানে মার্জিনাল প্রোডাক্টের সাথে যে কাট করবে স্টেজ 2 তে এবং একটা পয়েন্টে, তখন মার্জিনাল রিটার্নটা কিভাবে আসে আসলে টোটাল প্রোডাকশনটাকে যখন আমি প্রাইস দিয়ে গুণ দিব, তাহলে একজন লেবারের কস্ট যতটুকু, একজন লেবার যতটুকু প্রডিউস করবে সেটা বিক্রি করে আমি যে টাকাটা পাবো সেটা ওর কস্টের সমান হলে তাহলে আমি প্রডিউস করবো, না হলে প্রডিউস কেন করব? ঠিক আছে, আমার কথা বোঝাতে পারছি? ম্যাম কোন দুইটা বিষয় এক হলে স্টপ করে দিবে, এটা একটা আরেকটু বলেন। মার্জিনাল প্রোডাক্ট এবং মার্জিনাল মার্জিনাল কস্ট। মার্জিনাল প্রোডাক্ট সমান মার্জিনাল রিটার্ন ইকুয়াল টু মার্জিনাল কস্ট, MR। এখনো এক্সপ্লেন করিনি, কস্ট চ্যাপ্টারে আমরা পড়বো, তখন আমি আবার এই জিনিসটাকে একবার বলে দিব, ঠিক আছে? ম্যাম এটার জন্য কি টোটাল একটা রিটার্ন কি আমার কার্ভ আঁকতে হবে, নাকি শুধু টোটাল রিটার্ন? না, তোমাদেরকে ল এক্সপ্লেন করার জন্য আর কিছু রাখতে হবে না, এটা জাস্ট একটা বোঝার জন্য আর কি, যে আমরা স্টেজ, আপাতত আমরা লিখবো যে আমরা স্টেজ 2 তে একজন রেশনাল প্রোডিউসার স্টপ করবে, ঠিক আছে? স্টেজ 2 তে প্রোডিউস থাকবে, স্টেজ 3 তে যাবে না কারণ সেখানে নেগেটিভ, স্টেজ 1 এ সে স্টপ করবে না কারণ হচ্ছে সেখান থেকে আরো বেশি প্রোডাকশন বাড়ানোর সম্ভাবনা আছে, সে স্টেজ 2 তে অপারেট করবে। স্টেজ অফ অপারেশনটা হচ্ছে স্টেজ 2 একজন রেশনাল প্রোডিউসারের, এবং কোন পয়েন্টে সে স্টপ করবে সেই কথা প্রশ্নটা হয়তো তোমাদের আসবে না, কারণ যখন তোমরা আরো উপরের লেভেলে পড়বা তখন ওটা ক্লিয়ার হবে, এবং আমরা যখন কস্ট পড়বো তখনও এটা ক্লিয়ার হবে যে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রিটার্ন যেখানে সেম হবে সেখানে যে ওটা স্টপ হবে। তোমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আমি কথা বলি, অ্যাটেন্ডেন্স দেখা যাচ্ছে 300, কিছুক্ষণ আগে ছিল 295, এখন আবার 4-5 জন অ্যাড হলো। অ্যাটেন্ডেন্সটা আমি এখনো করে, তোমরা অন্যান্য সাবজেক্টে কিভাবে দাও? ম্যাম গুগল ফর্মে লিংক দিতে পারেন, তাহলে দ্রুত হয়ে গুগল যাবে। ফর্ম লিংক দেয় অথবা চ্যাট বক্সে আইডি দিতে বলেন। আচ্ছা ঠিক আছে। 301 আবার কোত্থেকে আসলো? ক্লাস শেষে জয়েন করলো নাকি? অ্যাটেন্ডেন্সের জন্য মনে হয় আসছে ম্যাম। হতে পারে। আচ্ছা আজকে এই পর্যন্তই। ম্যাম একটা কোশ্চেন ছিল আমার, বলো। ম্যাম শর্ট রানের ক্ষেত্রে ক্যাপিটালটা কি ভ্যারিয়েবল হিসেবে ধরা যায়? মানে এই যে আমরা যে এই টেকনোলজিস গুলো করতেছি, এগুলো কি আসলে ল্যান্ডে পড়তেছে না ক্যাপিটালে পড়তেছে? ক্যাপিটাল। আমরা কিন্তু এর আগের ক্লাসে বলেছি যে টেকনোলজিটা হচ্ছে এক ধরনের ক্যাপিটাল, ল্যান্ডটা হচ্ছে একটা ফিক্সড। তো ম্যাম যখন আমরা লেবার বাড়াচ্ছি তখন আমাদের মানে মূলধন বা ক্যাপিটাল বাড়ানো লাগছে না, এটা কি চেঞ্জ হচ্ছে না? না, আমরা ক্যাপিটালটাকে ফিক্সড ইনপুট হিসেবে ধরছি এই কারণে যে ক্যাপিটাল বলতে এখানে আমরা বিগ মেশিনারি বোঝাচ্ছি, যে ছোটখাটো জিনিস না। যে আমরা মেশিনগুলো যখন আমি একজন ফার্মার একটা মেশিন কিনলো, সে হুট করে এটাকে চেঞ্জ করতে পারবে না, তার কিছু ফাইন্যান্সের ব্যাপার থাকে, অথবা শর্ট রানে ক্যাপিটালটাও চেঞ্জ করতে পারবে না, যে নিউ একটা টেকনোলজি নতুন করে এটাও সম্ভব না। এবং আমরা শর্ট রানের ক্ষেত্রে কি মানে একটাই হতে হবে না আরো 2-3টা ফ্যাক্টর মানে ফিক্স থাকতে পারে? শর্ট রানের ক্ষেত্রে আমরা জাস্ট সহজভাবে বোঝানোর জন্য দুইটা এখানে ভেরিয়েবল ইউজ করলাম। আমরা বললাম যে অন্যান্য সব ফ্যাক্টর ঠিক থাকবে, একটা ইনপুট আমরা চেঞ্জ করে দেখবো লোটা, ঠিক আছে? আচ্ছা, তবে ওই যে মার্জিনাল যে মানে প্রোডাক্টের ওটার ক্ষেত্রে যে আমরা ইউনিট বাড়াই, আসলে কি এক করে বাড়াই কেন? মানে 2 জন করে বাড়াইতে পারবো না, শুধু একজন করেই বাড়ানো যাবে? ওটা আমরা বলছি যে আমরা সেম কোয়ান্টিটিতে বাড়াচ্ছি আমরা, কিন্তু লটাতে বলেছি, দেখো খেয়াল করো, ল যেভাবে সেটাকে ওইভাবে এক্সপ্লেন করা হয়েছে। দেখো লটা কোথায় ছিল? এই যে দেখো, অ্যাজ ইকুয়াল ইনক্রিমেন্টস, ঠিক আছে? অর্থাৎ আমরা ইকুয়ালি বাড়াচ্ছি, 1 ইউনিট করে দেখছি, ঠিক আছে? 2 ইউনিট করে হয়তো আমি তখন সামেশন। ম্যাম একটা কোশ্চেন, বলো। ম্যাম ওই ম্যাম এই যে এখানে বলা হয়েছে যে লাস্ট ম্যাম ওইটাতেই
বলো। এইটাই না ম্যাম, আগেরটাই যেটা দেখালেন। হ্যাঁ ম্যাম, এটা এখানে বলা হয়েছে যে লাস্ট যেই সেন্টেন্সটা বলছে, ইন দ্য স্টেজ বোথ দ্য মার্জিনাল প্রোডাক্ট অ্যান্ড দ্য অ্যাভারেজ প্রোডাক্ট, প্রথম দিকেও কিন্তু এই অ্যাভারেজ প্রোডাক্টটা বাড়তেছে। দেখো তুমি, আমি দেখাচ্ছি আবার। হ্যাঁ